স্পেশাল করেসপন্ডেন্সে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের সাথে স্বদেশীয় ভাবনায় মিশ্র প্রতিক্রিয়ায় তৈরি প্রতিবেদনে আমি রথীন সেনগুপ্ত। নমস্কার, আমি রথীন সেনগুপ্ত। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন তানভীর মুকাম্মল ও তার সিনেমা। তানভীর মুকাম্মল বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একজন অতি পরিচিত প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক। ভাবতে বেশ ভালো লাগে যে তার বেশ কিছু কাজ দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমার দেশের চিত্র পরিচালক না হয়েও শুধুমাত্র তার অসাধারণ গুণমুগ্ধকর কার্যশৈলীর কারণে আমার তাকে কখনোই আপন ভাবতে কোনো রকম দ্বিধাবোধ হয়নি। খুব খারাপ লাগে যখন তার নিজের আবেগ জড়িত জীবন কথার সারমর্ম বিশ্লেষণ করে বোঝা যায় যে তিনি তার ওইসব অসাধারণ ছবিগুলো বানাতে বেশ আর্থিক সংকটে ভুগেছেন। যেহেতু আমি নিজে একজন সংঘর্ষরত চিত্র পরিচালক, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বুঝতে একদমই অসুবিধা হয় না যে ঠিক কী ধরনের পরিস্থিতির মোকাবিলা করেও তাকে সেই সব অসাধারণ কার্যগুলো সম্পূর্ণ করতে হয়েছিল। যে ধরনের প্রতিকূল পরিস্থিতি সমূহের সামনা ওনাকে করতে হয়েছিল তার চাইতে আরও অনেক বেশি প্রতিকূল পরিস্থিতি হয়তো এসেছে এই জগতের অনেক চিত্র নির্মাতাদের কপালে। তাহলে এখানে প্রশ্ন, কেন আমার বিশ্লেষণে তিনি স্থান পেলেন? এর জবাব পেতে হলে আমাদের খুব ধৈর্য ও অনুশাসন মেনে ওনার পরিচালিত কয়েকটি ছবি দেখতেই হবে। তার অসাধারণ সব কীর্তিকলাপের তালিকা আজও আমরা পাব বিভিন্ন বৈদ্যুতিক সামাজিক মাধ্যমগুলোতে। ওনার কর্মকাণ্ড দেখে বোঝা যায় যে উনি কতখানি হোমওয়ার্ক করে কাজে নামতেন। এখানে বলার প্রয়োজন যে একটি ছবি বানানোর ক্ষেত্রে যদি সমস্ত উপকরণের অ্যাভেলেবিলিটি থাকে তাহলে সে কাজ সম্পূর্ণ করা অনেকাংশেই সহজ হয়ে পড়ে আমাদের। আসলে আমি যেটা বোঝাতে চাইব সেটা হলো যে ছবি বানানোর ক্ষেত্রে সবার প্রথমে যেটি প্রয়োজন হয়ে পড়ে তা হলো অর্থ, তারপর ম্যান পাওয়ার, এরপর টেকনিক্যাল সাপোর্ট, আরও অনেক কিছুই প্রয়োজন পড়ে। যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছে বা কাজ করছে তারা নিশ্চয়ই ব্যাপারটা ভালো করেই বুঝে উঠতে পারে। এবার ধরা যাক একটি ছবি বানানোর ক্ষেত্রে প্রয়োজনীয় সব কিছুই তুমি পাবে না, তাহলে তুমি কি করবে? এখানেই ছিল তানভীর মুকাম্মলের সাথে অন্যদের বিরাট তফাৎ, এবং এটাই ছিল তানভীর মুকাম্মলের কাছে বিরাট চ্যালেঞ্জ। বহুবার হারতে হয়ে মানুষ উঠে দাঁড়িয়েছে, কারণ তার অকৃত্রিম ভালোবাসা ছিল এই সব কাজের প্রতি। কিছু এক্সক্লুসিভ করে দেখানোর অদম্য ইচ্ছাশক্তি ওনাকে হারতে দেয়নি, আর সেটাই তিনি বারবার করেছেন, এবং ফলস্বরূপ আমরা পেয়েছি তার কাছ থেকে অসাধারণ কিছু ছবি। আচ্ছা বলুন তো, মানুষ ধৈর্য ধরে সময় নিয়ে নিজের পকেটের পুঁজি খরচ করে কতদিন আর কত কাজই বা করতে সক্ষম হয়? একদিন না একদিন হেরে তো যেতেই হয় অনেককে। কখনো কি দেখেছেন হেরে যাওয়া মানুষগুলো নিজেদের লোকাতে মানুষের ভিড়ে হারিয়ে যায়, আর সেই সব মানুষদের থাকে না কোনো অস্তিত্ব? ধৃষ্টতার সাথে বলতে বাধ্য হচ্ছি, হয়তোবা আমরা পারতাম আরও কিছু সত্যজিৎ, আরও অনেক তানভীর মুকাম্মলের জন্ম দিতে। তবে যেটি বোঝার প্রয়োজন সেটি কিন্তু কঠিন হলেও সত্য। আজকে সর্বভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক ছবির ভারে কলাত্মক ছবির কবর অনেক আগেই হয়ে গেছে। রাজনীতি, স্বজন পোষণ, আর্থিক ও শারীরিক শোষণের কথা নাই বা বললাম, কারণ এ বিষয়টা আর জানেন না বা বোঝেন না এমন মানুষ সম্ভবত নেই। সবাই কিন্তু এত প্রতিকূলতার সত্ত্বেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারে না। ন্যূনতম অর্থবল না থাকলে আমরা দাঁড়িয়ে দেখব যে অনেক প্রতিভাবান, অনেক প্রতিভায় আমাদের সামনে রোজ শেষ হয়ে যাচ্ছে। যেহেতু তারা কাজ করার সুযোগ পায়নি, তাই তারা কিন্তু অবহেলিতভাবেই সমাজ ব্যবস্থায় মিশে যাবে, আর পাঁচজন সাধারণ মানুষের মতো করে। অদৃশ্যের কৃপণতায় শুধুমাত্র ব্যতিক্রমী পাওনা আমাদের সত্যজিৎ রায় আর ওদের তানভীর মুকাম্মল। এবার বলি তানভীর মুকাম্মল সম্বন্ধে কিছু কথা। উনি মূলত ছিলেন একজন শিক্ষিত বাম মনোভাবাপন্ন ব্যক্তি। প্রমাণস্বরূপ তার প্রায় প্রতিটি ছবিতে সে ভাবনা যথেষ্টভাবে লক্ষ্য করা গেছে। তার কিছু প্রামাণ্য তথ্যচিত্র যেমন সীমান্ত রেখা, জনযুদ্ধ, ৭১, একটি গলির আত্মকাহিনী, স্বপ্নার স্কুল, কর্ণফুলীর কান্না, বস্ত্র বালিকা
এমনই সব তথ্যচিত্র আমাকে অন্তত ভীষণভাবে প্রভাবিত করেছে। এই সমস্ত ডকুমেন্টস ভিত্তিক ছবিগুলো বাঙালির মনে অনেক দিন পর্যন্ত রেখাপাত করে থাকবে। তার প্রামাণ্য তথ্যচিত্রগুলোতে সাধারণত উনি যেটা দেখানোর চেষ্টা করেছেন সেটা হলো পিছিয়ে পড়া মানুষদের সংঘর্ষ করে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ও তাদের করুণ দশা। তাঁর কাজকে বুঝতে হলে তার কৃত ছবির বিষয়গুলোকে আগে বুঝতে হবে। তথ্য সংগ্রহ ও তার বিশ্লেষণ ও সাথে সাথে ক্যামেরার সঠিক মূল্যায়নের মধ্যে দিয়ে ছবি তোলার টেকনিক, তার এই যে ব্যাপারগুলো সত্যি চোখে পড়ার মতো। আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে নেপথ্য কণ্ঠ ও ক্যামেরা পরিচালনার কাজটিও অনেকাংশে কিন্তু উনি নিজেই করতেন। কাহিনী চিত্রের ক্ষেত্রে তার মূল ছবিগুলো ছিল বিশেষত ভাষা আন্দোলন অথবা মুক্তিযুদ্ধের উপর। তার কিছু ছবি আছে যেগুলো তিনি অবহেলিত মানুষদের সাধারণ জীবনযাপনকে সামাজিক রূপরেখার মধ্যে দিয়ে তুলে ধরেছেন, যেমন চিত্রা নদীর পাড়ে, জীবনঢুলি, নদীর নাম মধুমতি, রূপসা নদীর বাঁকে, লালন, লালসালু, স্বপ্নভূমি, এমন আরও অনেক ছবি রয়েছে। একটি ঘটনা যেটা আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখে ভীষণ আঘাত পেয়েছিলাম, আমি কল্পনাও করতে পারিনি যে সোশ্যাল মিডিয়ায় তার একটি বিজ্ঞাপনে তিনি বিষণ্ণ ভাবনায় একটি ছবি নির্মাণের প্রয়োজনীয়তায় আর্থিক অনুদান চেয়ে আপামর সাধারণ মানুষের কাছে ওইভাবে সাহায্য চাইবেন। অনুমান করতে আমার অসুবিধা হয়নি যে তার সেই কাতর আবেদনের পরও এই প্রজন্মের চিত্র রসিকরা নিশ্চয়ই কোনোভাবেই আর্থিক সহযোগিতা করেননি তাকে। সত্যজিৎ রায়ের পর একমাত্র জীবিত এই অসাধারণ চিত্র পরিচালকের কাছ থেকে আমরা আরও অনেক ভালো কিছু ছবি আশা করতেই পারতাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা তার কাছ থেকে হয়তোবা ভবিষ্যতে আরও অনেক কিছুই পাবো না। আজকাল ওনাকে আর বিশেষ কাজ করতে দেখা যায় না, তবুও এই প্রজন্মের শিক্ষানবিশ ছেলেমেয়েরা তাঁর কৃত ক্রিয়াকর্ম দেখে অনেক কিছুই শেখার সুযোগ পাবে। একটি ছবির কলাত্মক রূপ দেওয়ার পেছনে যে কত পরিশ্রম, পড়াশোনা, ধৈর্যের প্রয়োজন পড়ে সেটা প্রাথমিকভাবে জানা খুবই দরকার। আজকের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে ছবি বানানোর ক্ষেত্রে প্রতিভার অভাব একদমই নেই। বহু ভালো কাজ তারা করছে, আগেও করবে, কিন্তু তাদের কাজের সঠিক মূল্যায়ন করে সঠিক প্ল্যাটফর্ম এনাদেরকে কে বা কারা দেবে? এরা যদি সঠিক সময়ে সঠিক সুযোগ না পায় তাহলে এটা হলফ করে বলা যেতেই পারে যে আমরা কিন্তু এদের মধ্যে থেকেই বহু সত্যজিৎ বা বহু তানভীর মুকম্মলকে হারাবো। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। এমনই কিছু তথ্য এবং বিশ্লেষণ নিয়ে আমি হাজির হব। রথীন সেনগুপ্ত, নমস্কার।